এর আগে তোমাদের আমি 161 পৃষ্ঠা অবধি শিখিয়েছিলাম। আজ শুরু হবে 162 থেকে। 162 পৃষ্ঠায় কি বলছে, এখানে এমন কিছু আঁকে যা খুব কম জায়গা নেবে। এসবগুলো দেখার আগে আমি যেটা বলে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছে ওটা বুঝে নাও, তাহলে এই চ্যাপ্টারটা পুরোটাই তোমরা নিজে থেকে করতে পারবে। খাতায় লিখে নিয়ে রাখতে পারো, এগুলো একদম মাধ্যমিক পর্যন্ত কাজে দেবে। তাহলে প্রথমে দেখো, বিন্দু কাকে বলে। এই যে এটা দিলাম আমি, এটা হলো বিন্দু। এবারে বিন্দু কাকে বলে? এই বিন্দু তাকে বলা হয় যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সহজে মাপা যায় না, তাকে বিন্দু বলে। এবারে দৈর্ঘ্য প্রস্থ কাকে বলা হয়? এই দৈর্ঘ্য প্রস্থ তো শিখিয়েছিলাম। এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, ঠিক আছে। এবারে এর একটা উচ্চতা থাকে। উচ্চতা কিভাবে বার করব? এ দেখো, এর একটা উচ্চতা হলো, এখান থেকে এর একটা উচ্চতা থাকে, বুঝতে পারলে? তাহলে যার কোনো কিছু সহজে মাপা যায় না তাকে বলা হয় বিন্দু। তাহলে এখানে আমরা কি লিখবো? যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সহজে মাপা যায় না তাকে বিন্দু বলে। তাহলে বিন্দুর মধ্যে আবার প্রচুর প্রকারভেদ আছে। বিন্দুর মধ্যে প্রকারভেদ গুলো কি কি? সমবিন্দু, তারপরে আছে সমরেখ বিন্দু, তারপর আছে অসমরেখ বিন্দু, বুঝতে পারলে? কৌণিক বিন্দু, ছেদ বিন্দু, প্রান্ত বিন্দু। বিন্দুর প্রকারভেদ গুলা কি কি সেগুলো সব দেখে নিলে। সমবিন্দু, সমরেখ বিন্দু, অসমরেখ বিন্দু, কৌণিক বিন্দু, ছেদ বিন্দু, প্রান্ত বিন্দু। সমবিন্দু কাকে বলে? সমরেখ বিন্দু কাকে বলে? অসমরেখ বিন্দু কাকে বলে? কৌণিক বিন্দু কাকে বলে? ছেদ বিন্দু কাকে বলে? প্রান্ত বিন্দু কাকে বলে? এগুলো শিখতে হবে। তাহলে একটা একটা করে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে সমবিন্দু কাকে বলা হয়? তাহলে প্রথমে আমরা এখানে বার করব সমবিন্দু কাকে বলে। সমবিন্দু দুই বা তার অধিক সরলরেখা যখন একই বিন্দুতে মিলিত হয় তখন তাকে বলা হয় সমবিন্দু, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখব? দুই বা তার অধিক সরলরেখা যখন একই বিন্দুতে মিলিত হয় তাকে সমবিন্দু বলে, ঠিক আছে। বুঝলে? তাহলে এখানে প্রমাণ হিসাবে দেখে নাও, এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, ঠিক আছে। এটাও একটা সরল রেখা। তাহলে এদের মাঝে দেখো একটা বিন্দু সৃষ্টি হয়ে গেছে, বুঝতে পারলে? এই দেখো, মাঝে একটা বিন্দু তৈরি হয়ে গেছে, তাহলে এটার নামে হলো সমবিন্দু। আর এটাকে কি বলা হয় জানো তো? এই রেখাগুলোকে কি বলা হয়? এই রেখাকে বলা হয় একমাত্রিক। একমাত্রিকের বিষয় তোমাদের শেখাবো, কেন একে একমাত্রিক বলা হয়। যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে, এগুলোর নাম হচ্ছে মাত্রা। তিনটি মাত্রা থাকে কোনো জিনিসের, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। আর এর দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ এবং উচ্চতা নেই, তার জন্য এই রেখাগুলোকে একমাত্রিক বলা হয়। এগুলো পরে তোমাদের শিখিয়ে দেবো, এখন যেটা শেখাচ্ছি সেটা শেখো। সমরেখ বিন্দু, ঠিক আছে। সমরেখ বিন্দু, যে বিন্দুগুলি একই রেখাতে অবস্থান করে তাকে সমরেখ বিন্দু বলা হয়। তাহলে একই রেখায় কিভাবে থাকবে? একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু। তাহলে দেখো, এরা সবাই একটা রেখাতে আছে, একটা রেখাতেই আছে। তাহলে এরা সব একটা সরল রেখায় আছে, দেখেছো? এই দেখো, এই দেখো। তাহলে এরা হলো সমরেখ বিন্দু, মানে একই রেখাতে যারা অবস্থান করে তারা হলো সমরেখ বিন্দু। এবার অসমরেখ বিন্দু কাকে বলে? এবার অসমরেখ বিন্দু কাকে বলে? ঠিক এর উল্টোটা হবে। অসমরেখ বিন্দু মানে যেসব বিন্দুগুলো একই রেখায় অবস্থান করে না তাকে অসমরেখ বিন্দু বলা হয়।
তাহলে অসামরিক বিন্দু, এই দেখো একটা বিন্দু দিলাম, এখানে একটা বিন্দু দিলাম, এখানে একটা বিন্দু দিলাম। তাহলে এই বিন্দুগুলা একটা রেখাতে নেই, আলাদা আলাদা রেখায় আছে। এতে যদি মেলাই, এই দেখো এই বিন্দু থেকে এই বিন্দু মিলিয়ে দিলাম, তারপরে এই বিন্দু থেকে এই বিন্দু মিলিয়ে দিলাম, তারপরে এই বিন্দু থেকে এই বিন্দু এইটা মিলিয়ে দিলাম। তাহলে দেখেছো একটা ত্রিভুজ আকার হয়ে গেল। তাহলে এদের একটা নাম দিয়ে দেবো, এ বি সি। তাহলে এবার এখানে যদি বলে তিনটে অসমরক বিন্দু দিয়ে সর্বমোট কটা রেখা আঁকা যায়, তাহলে তোমরা পারবা। পরীক্ষায় যদি পড়ে তিনটে অসমরক বিন্দু দিয়ে কটি সরল রেখা আঁকা যায়, তাহলে একটা দুটো তিনটে, বুঝে গেলে? এটা পরীক্ষায় খুব পড়ে, তিনটে অসমরেখ বিন্দু দিয়ে কটি সরল রেখা আঁকা যেতে পারে। তাহলে এটা যেন তখন বুঝে নেবা, যেভাবে হোক তিনটি বিন্দু দিয়ে নেবা অসমভাবে। একটা রেখা দিয়ে দিলে সেটা সম হয়ে গেল, যদি একটা রেখা দিয়ে তাহলে তো সম হয়ে যাবে। তাহলে আলাদা আলাদা করে তিনটি বিন্দু দিবা, তারপরে ওই বিন্দু এই বিন্দু এই বিন্দু মিলিয়ে সরল রেখা আঁকবা, তাহলে বুঝে যাবা। তাহলে হয়ে গেল অসমরেখ বিন্দু। 4 নম্বরেটা কি আছে? কৌণিক বিন্দু। তাহলে কৌণিক বিন্দু কাকে বলে? যে বিন্দুগুলি একে অপরে মিলিত হলে কোণ সৃষ্টি হয় তাকে কৌণিক বিন্দু বলে। উদাহরণস্বরূপ দেখো, এ একটা বিন্দু, এ একটা বিন্দু, এখানে একটা বিন্দু দিলাম, এখানে একটা বিন্দু দিলাম। এবারে যদি এই বিন্দুর সাথে এই বিন্দুর মেলাই, এই বিন্দুর সাথে এই বিন্দু মেলাই, এর সাথে এর মেলাই, এর সাথে এর মেলাই, দেখো কোণ সৃষ্টি হয়ে গেল। তাহলে এ একটা কোণ তৈরি হলো, একটা কোণ তৈরি হলো, একটা কোণ তৈরি হলো। তাহলে এ হলো কৌণিক বিন্দু, বোঝা গেল? এবারে ছেদ বিন্দু, যখন কোনো সরল রেখা আরেকটা সরল রেখাকে ছেদ করে তখন যে বিন্দুটা সৃষ্টি হয় তাকে ছেদ বিন্দু বলা হয়। তাহলে দেখো, এ একটা সরল রেখা, এ দেখো একটা সরল রেখা, ঠিক আছে? তাহলে একে অপরকে ছেদ করে দিল, এ একে ছেদ করলে একে ছেদ করলে, মাঝখানে যে তৈরি হলো এটা হলো ছেদ বিন্দু, এটা হলো কৌণিক বিন্দু, বুঝতে পারলে? আর এটা প্রান্ত বিন্দু থাকলো, যে একটা প্রান্ত নির্দিষ্ট করে। কোন সরল রেখার কোনো প্রান্ত হয় না, এটা সরল রেখা, বুঝতে পারলে তো? এই সরল রেখার কোনো প্রান্ত নেই, এই তুমি যত খুশি তত বাড়াতে পারো, কিন্তু সরল রেখাংশ যখন বলবে তখন দুটো বিন্দু হয়ে যাবে। এই যে রেখাংশ হয় সবসময় বিন্দু দিয়ে, ঠিক আছে? এটা বিন্দু দিয়ে হয়ে যাবে সরল রেখা অংশ। এবারে একটা বিন্দুর কাছ থেকে যেটা বাড়তে বাড়তে থেকেই যাবে, এইটাকে বলা হয় প্রান্ত, ঠিক আছে? তাহলে প্রান্ত বিন্দু কাকে বলে? তাহলে প্রান্ত কাকে বলে বোঝা গেল, যে একটা নির্দিষ্ট জায়গা ঠিক করে তাকে বলা হয় প্রান্ত, ঠিক আছে? তাহলে প্রান্ত বিন্দু কাকে বলা হবে? যে সরলরেখার একটি নির্দিষ্ট জায়গা ঠিক করে বা একটা সরল রেখাংশ তৈরি করে, যে বিন্দু সরল রেখাকে সরল রেখাংশই তৈরি করে তাকে প্রান্ত বিন্দু বলে। তাহলে যে বিন্দুর মাধ্যমে আমরা কোনো সরল রেখা অংশের, এখানে নির্দিষ্ট লিখতে হতো, তোমরা লিখে নিও, নির্দিষ্ট মান বার করতে পারি তাকে প্রান্ত বিন্দু বলে। তাহলে বিন্দু সম্বন্ধে আমাদের মোটামুটি সব ধারণা হয়ে গেল। এবারে চলে যাব রেখাতে। এবার আসবো রেখা কাকে বলে। রেখা কাকে বলা হয়? যদি সহজ ভাষায়, একদম সহজ ভাষায় বলে, অসংখ্য বিন্দু পাশাপাশি বসিয়ে যে পথ তৈরি হয় তাকে রেখা বলা হয়। এই যেরকম অসংখ্য বিন্দু, দেখেছ, একটা পথ তৈরি হলো, তাহলে এটা হলো রেখা, একটা রেখা হয়ে গেল। কিন্তু এর কোনো সীমা নেই, রেখার কোনো সীমা থাকে না, এ অসীম। তুমি যতটা বাড়াতে চাবা এ তত বেড়ে যাবে। তাহলে এখানে আমরা কি লিখবো? রেখা কাকে বলে সহজ ভাষায় কি লিখবো? অসংখ্য বিন্দু পাশাপাশি অবস্থানের ফলে যে পথ তৈরি হয় তাকে রেখা বলে, ঠিক আছে? বোঝা গেল? এবারে রেখার প্রকারভেদ আছে। রেখার প্রকারভেদ কি কি? একটা হচ্ছে সরল রেখা, আর একটা হচ্ছে বক্ররেখা, ঠিক আছে? তাহলে সরল রেখা কাকে বলে? সরল রেখা কাকে বলে এখানে লিখতে হবে। সরল রেখার ব্যাপারে আমরা জেনে নিই, সরল রেখা কাকে বলে। তাহলে সরল রেখা, যে রেখা শুরু থেকে শেষ পর্যন্ত বিন্দু মাত্র ফাঁক না নিয়ে একদম সোজা পথে চলতে থাকে তাকে সরল রেখা বলে। এই যে এরকম
এখান থেকে সোজা পথে চলতে থাকলো, তাহলে এটা হচ্ছে সরল রেখা, বাড়তেই থাকবে। তাহলে এখানে আমরা কি লিখবো? যে রেখা শুরু থেকে শেষ পর্যন্ত বিন্দুর মাত্র ফাঁক না দিয়ে সোজা পথে চলতে থাকে তাকে সরল রেখা বলে। বোঝা গেল? তারপরে আসে বক্ররেখা। এই বক্ররেখা কাকে বলে? বক্ররেখা হচ্ছে এলোমেলো ভাবে যে যায়, আঁকা বাঁকা ভাবে যায়, এইভাবে এইভাবে যে যায়, সে হলো বক্ররেখা। ঠিক আছে? এলোমেলো ভাবে যে যায়। তাহলে এখানে আমরা কি লিখবো? যে রেখার দিক বা গতিপথ সর্বদা পরিবর্তিত। ঠিক আছে? মানে সর্বদা পরিবর্তন হয়েছে, গতিপথ সব পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? যে রেখার দিক বা গতিপথ সর্বদা পরিবর্তিত হয় তাকে, বা আঁকা বাঁকা ভাবে যে চলে তাকে বক্রতল বলে। যে রেখা আঁকা বাঁকা ভাবে চলে তাকে বক্রতল বলে, সোজা ভাষায় যদি লেখো। আবার যদি একটু ভদ্র ভাষায় লিখতে চাও, যে রেখার দিক বা গতিপথ সর্বদা পরিবর্তিত হয়। ঠিক আছে? তাকে বক্ররেখা বলে। তারপরে আরেকটা জিনিস আছে, এই রেখার মধ্যে, সরলরেখা বক্ররেখার মধ্যেও আরো দুটো জিনিস আছে। সেটা কি কি? রেখা অংশ আর রশ্মি। ঠিক আছে? তাহলে এবার রেখাংশটা কি সেটা বার করব। ঠিক আছে? এই যে একটা রেখা, এর যে অংশ, একটা দুটো বিন্দু দিয়ে, এই যে দুটো বিন্দু দিলাম, এর মাঝখানে দেখো একটা অংশ তৈরি হয়ে গেল। ঠিক আছে? এ আর বি নাম দিলাম। ঠিক আছে? এর দেখো একটা অংশ তৈরি হয়ে গেল। তাহলে এটাই হলো রেখাংশ। তাহলে এখানে কি লিখবো? রেখার একটি নির্দিষ্ট অংশ এবং যার দুটি প্রান্ত বিন্দু আছে তাকে রেখাংশ বলা হয়। বুঝতে পারলে? এগুলো প্রান্ত বিন্দু, তো প্রান্ত তৈরি করলো, দুটো বিন্দুতে দুটো প্রান্ত তৈরি হয়ে গেল। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? রেখাংশ কাকে বলে হিসাব জায়গায়? তাহলে আমরা এখানে লিখব রেখার নির্দিষ্ট একটি অংশ যার দুটি প্রান্ত বিন্দু থাকে এবং যার দৈর্ঘ্য মাপা যায়। তাহলে দৈর্ঘ্যটাও আমরা মাপতে পারবো। ঠিক আছে? এবারে এর মধ্যে আর একটা ভাগ আছে, রশ্মি। তাহলে রশ্মি কাকে বলে? রশ্মিটা কি? রেখার যে অংশটি একটি নির্দিষ্ট আদি বিন্দু বা প্রান্ত বিন্দু থাকে এবং অন্য দিকটা অসীম পর্যন্ত চলতে থাকে তাকে রশ্মি বিন্দু বলে। তাহলে রশ্মি, তাহলে এই দেখো একটা সরল রেখা আঁকলাম, এখানে একটা বিন্দু আছে, এই বিন্দু থেকে, এই বিন্দু প্রান্ত বিন্দু থেকে যে একটা আদি পর্যন্ত চলতেই থাকলো, যার কোনো সীমা নেই, তাকে রশ্মি বলা হয়। এই বিন্দু থেকে শুরু হয়। ঠিক আছে? এই বিন্দুটা থেকে শুরু হয়ে যে চলতেই থাকলো, এর কোনো শেষ নেই, তাকে বলা হবে রশ্মি। তাহলে এখানে আমরা কি লিখবো? রেখার যে অংশটা একটি নির্দিষ্ট প্রান্ত বিন্দু থাকে এবং অন্যদিকে অসীম পর্যন্ত চলতে থাকে। তার মানে এর একটা নির্দিষ্ট প্রান্ত বিন্দু আছে, কিন্তু একদিকটা অসীম থেকে অসীম চলে যাচ্ছে, তাহলে তাকে বলা হয় রশ্মি। তাহলে বোঝা গেল? তাহলে এখানে আমরা, আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। তাহলে এখানে কি লিখবা? রেখার যে অংশটির একটি নির্দিষ্ট প্রান্ত বিন্দু থাকে এবং অন্য দিকটা অসীম পর্যন্ত চলতে থাকে তাকে রশ্মি বলে। ঠিক আছে? বুঝে নিলে? তোমরা লিখে নাও। এখানে জায়গা নেই বলে লিখলাম না, তোমরা আমার কথাটা শুনে লিখে নাও। তাহলে আজ এইটুকু পর্যন্ত ধারণা থাক, তারপরে তোমাদের অঙ্কগুলো করাবো তার পরের দিন। ঠিক আছে?